এইরকম একটি পরিস্থিতিতে তাহলে সরকারের কি করণীয় ছিল? আমি প্রথমেই বলেছি ওনাদের একটা ভিত্তিভূমি মূল্যায়ন করার ব্যাপার ছিল, হয়তো আরেকটা শ্বেতপত্র ওনারা করতে পারতেন। আর যেটা করার ছিল, এই যে 3 থেকে 4 মাস সময় গেল, এই 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, একই রকমভাবে হয়তো থাকতো যে আমরা কিভাবে এটাকে উত্তরণ করার জন্য যে কী ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। এবং একই রকমভাবে এই যে স্থিতিশীলতা অর্জন করার জন্য স্বল্প মেয়াদে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি সেগুলো সম্বন্ধেও কথা ওখানে আসতে পারত। আমাদের দুর্ভাগ্য যে এই যে 3 থেকে 4 মাস সময় গেল, আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য এই 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না। এরপর আপনারা লক্ষ্য করে দেখুন, অর্থমন্ত্রী মহোদয় বাজেটের এই সংসদে বিভিন্ন সময় যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভিতরে অন্যতম হলো যে 2 বছর কিছু চেষ্টা আপনারা আশা করেন না, অনেক অপ্রিয় পদক্ষেপ আমাদের নিতে হবে, এই কথাগুলি উনি বলছেন। এখন এই কথাগুলোর সাথে যে রাজনৈতিক বক্তব্যটা যাচ্ছে তার সাথে ওনার যে আর্থিক পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোর সামঞ্জস্য কোথায় হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন। আমরা বলেছিলাম একটা কঠোর ভালোবাসার ভিতরে যেতে, অর্থাৎ আপনি এমন একটা বাজেট তৈরি করবেন যেই বাজেটটা আপনার বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু আপনি যে বাজেটটা তৈরি করতে যাচ্ছেন সেটা কি তাই হচ্ছে? আমরা যে লক্ষ্য করছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট দেখে আমরা যেই কথাগুলো বলেছিলাম যে গতানুগতিক বাজেট হচ্ছে, সেই কথাটাই আবার পুনরাবৃত্তির দিকে যেতে হতে পারে বলে এখন আমাদের এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে আর কি। সেটা আমি আপনার উদাহরণ হিসেবে বলি, সেটা হলো যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির 40-50% বাস্তবায়ন করা যায়নি, তাকে আপনি আরও 20% বাড়িয়ে দিচ্ছেন, দিয়ে বাস্তবায়ন করার জন্য বলছেন। এবং ওইখানে যে 1500 প্রকল্প আছে তার থেকে আপনি নোংরা পরিষ্কার করলেন না। এইটার মাধ্যমে আপনি পুরনো পরিস্থিতিকে কিন্তু নতুনভাবে আবার উপস্থাপন করছেন। আপনি একই রকমভাবে আয়ের দিকেও যেই আপনি আয় করেন তার প্রায় 90-95% 3টি খাতে, বেতন ভাতা, ভর্তুকি এবং দায়শোধ, এই 3টিতে খাতে আপনার বাকিটা চলে যায়। অর্থাৎ পুরোটাই ঋণ করে আমাদের উন্নয়ন কর্মসূচি পরিচালন করতে হয়। তাহলে সেইখানেও যদি কোনো পরিবর্তন না আসে, বরঞ্চ সেখানেও যদি বাড়তি বাজেট আবার বরাদ্দ করা হয়, অথচ তার জন্য আপনি আয়ের জন্য যেই লক্ষ্যমাত্রা দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডকে, তা তো পরিপালন করার কোনো সুযোগই তার নাই। 1,00,000 কোটি টাকার উপরে যদি আপনি তাদের আরও বাড়তি আয় করতে বলেন, এটা তো ওনারা করতে পারবেন না। এটা তো এখন আপনাদের সাথে বসে এখনই বলতে পারি আমরা যে 20-25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করার ছিল? আমার সাধারণ কাছে মনে হয় সরকারের পরিষ্কারভাবে বলা উচিত ছিল যে আমি একটি স্থিতায়ন কর্মসূচির ভিতরে যাচ্ছি, যেই স্থিতায়ন কর্মসূচিটা আমার যেইটুকু আয় হবে সেইটুকু আমি ব্যয়ের মধ্যেই থাকব। এইরকম না আমার ব্যয়কে লক্ষ্য রেখে আমি আয় নির্ধারণ করব যা অনেকখানি কাল্পনিক হবে। আপনাকে প্রকৃত আয়কে বিবেচনায় রেখে যদি আপনি করেন তাহলে আপনি একরকমের বাজেট হয়তো তৈরি করতেন। ওনারা রাজনৈতিক চাপের মধ্যে আছেন, এটা আমরা বুঝি, অনেক প্রতিশ্রুতি পরিপালনের কথা আছে, এটা আমরা বুঝি। পদ্মা ব্যারাজ তো আর এই বছরে হবে না, পদ্মা ব্যারাজ তো আগামী অন্য কোনো বছরে যে এটা হবে। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। এবং এটা যদি না নেন এবং এই ক্ষেত্রে যদি অর্থ আপনার না থাকে, তাহলে আপনি কোন জায়গায় পরবর্তীতে কমাবেন? আমরা বলি এটার ফলে বাজেটের যে অগ্রাধিকারগুলো আপনি ঠিক করেছিলেন এগুলো ঠিক রাখতে পারবেন না। এই যে বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমি বরাদ্দ বাড়াচ্ছি, যখন আপনার টাকার ত্রাণ পড়বে আপনি তাহলে কোন জায়গাতে বরাদ্দ তখন কমাবেন? আপনি কি তখন শিক্ষা স্বাস্থ্যতে কমাবেন? আপনি কি ভর্তুকিতে কমাবেন? নাকি আপনি দায় শোধ করা বন্ধ করে দিবেন? আপনার তো নাকি আপনি সরকারি কর্মকর্তাদের আয়কে আপনি ঠিকমতো দেবেন না? এই বিবেচনাগুলি, কৌশলগুলো পরিষ্কারভাবে আমরা এখনো দেখতে পাচ্ছি।